শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ছাত্র আন্দোলনে দুই পায়ে গুলির ক্ষত নিয়ে অলৌকিকভাবে বেঁচে আছেন মেরাদিয়ার যুবক আমির। পুলিশ আমার পিছনে আর কি দৌড়াই গেছেন, যাই বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে আর কি ঝুলেছিলাম, তারপর উপর থেকে গুলি করতেছে। 19 জুলাই ঢাকা মেডিকেল ভর্তি করা হয় গুলিবিদ্ধ 1212 জনকে। সাবেক 11 মন্ত্রী এমপির অর্থ পাচারের তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। বিভিন্ন দেশে চিঠি উদ্ধারে বিএফআইইউকে ঢেলে সাজানোর তাগিদ। কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে, কিভাবে পাচার করেছে এগুলো চিহ্নিত করা, তারপর অর্থ ফিরিয়ে আনা। বিএনপি নেতাদের সঙ্গে ইইউ প্রতিনিধির বিভিন্ন বিষয়ে আলোচনা। পাচারকৃত অর্থ ফেরাতে জোটের সহযোগিতা প্রত্যাশা। চাকরি স্থায়ীকরণ, বঞ্চনার অবসান সহ নানা ইস্যুতে শাহবাগ সহ বিভিন্ন রাস্তায় নামছেন এত বছর নীরব থাকা অনেকে। তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, ভোগান্তি। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়া পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় জানতে চেয়ে হাইকোর্টের রুল। অ্যাটর্নি বললেন, এর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গেছে বাংলাদেশ। বেসিক স্ট্রাকচারে হিট করেছে পঞ্চদশ সংশোধনী, সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনার হত্যা মামলায় বারাসাত আদালতে চার্জশিট দাখিল করল সিআইডি। রয়েছে জিহাদ হাওলাদার ও সিয়ামের নাম। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বেঁচে আছেন রামপুরায় নির্মাণাধীন ভবনের ছাদে ঝুলে থাকা গুলিবিদ্ধ আমির। যদিও দুই পা ভর্তি গুলির ক্ষত, মেরাদিয়ার ছোট্ট এক ঘরে শুয়ে সেরে ওঠার অপেক্ষায় জীবনের কঠিনতম সময় দেখা 18 বছরের আমির। গুলিবিদ্ধ যুবকের বেঁচে ফেরার সেই অবিশ্বাস্য গল্পটা জানবো সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। ছবি তুলেছেন নাহিদ হোসেন। আটকে উঠেছিল সবাই, ওঠারই কথা। পুলিশের মুহুর্মুহু গুলি থেকে বাঁচতে প্রাণান্ত চেষ্টা ছিল তার। এমনকি নির্মাণাধীন ভবনের ছাদে লুকিয়েও গুলি থেকে রক্ষা হয়নি তার। 19 জুলাই উত্তাল ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ এই যুবক আমির হোসেন। মেরাদিয়ায় বসবাস করা এই সাহসী আমির কাজ করেন কফি শপে। বলছিলেন ভয়াবহ সেই স্মৃতি। বাসায় ফিরতেছিলাম, তারপর হঠাৎ করে আর কি গ্যাঞ্জামের মাঝখানে ঘুরে যায়। রাস্তা ওঠার পরে আর কি দুই সাইডে বিজিবির গাড়ি, পুলিশের গাড়ি আসতেছিল। সেই ভয়ে যায় আর কি আমি ছাদের উপর উঠছিলাম, বিল্ডিংয়ের ছাদের উপরে ওঠার পর তারপরে মনে করেন পুলিশ আমার পিছনে আর কি দৌড়াই গেছেন, যাই বলতেছে জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে আর কি ঝুলেছিলাম, তারপর উপর থেকে গুলি করতেছে আর ভয় দেখাইতেছে যেন জাপ দেওয়ার জন্য। আমি জাপ না দিয়ে ঝুলেছিলাম, আর একটা পুলিশ আর কি 3 তলায় যে আমাকে গুলি করছে পায়। এখনও সেই বিভৎসতার ছাপ তার চোখে মুখে। বলছিলেন 6 রাউন্ড গুলি করা হয়েছিল তাকে। যে সময় গুলি করতেছে আমার, সেই সময় আমার শরীর হাত পা আর কি সব অবস্থা হয়ে গেছে যে আমি আর বাইচা ফিরতে পারবো না। তারপরও 3 ঘন্টা ছটফট করতেছি, তারপরে আর কি পানি করে চিৎকার করতেছি, পরে যে বাইরে গিয়ে আমাকে উদ্ধার করছিল। আমিরের বয়স সবে 18 পেরিয়েছে, যদিও তাকে ধরতে হয়েছে সংসারের হাল। এখনও এক বুক স্বপ্ন আর আশা নিয়ে বেঁচে থাকা তার। 2 ভাই কাজ করতাম, এখান থেকে আর কিছু আমার বোনের জন্য জমাইতাম, সেই টাকা দিয়ে আর কি অনেক চিকিৎসা চলতেছে। চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন মাহারা আমির। স্বাভাবিক জীবনে ফিরতে দরকার আন্তরিক সহযোগিতা। সংসারে এখন আগে কিছু টাকা জমাইছিলাম আমার ভাইজিরে বিয়ে দেওয়ার জন্য, ওই টাকা দিয়ে চিকিৎসা চালাইতেছি, সংসারে কিছু খরচা করতেছি। অর্থহীন খুবই খারাপ, আমি জানি, আমার জানা সত্ত্বে এত পয়সা করি নাই, বাড়া মা নাই। এই যে নির্মাণাধীন যে ভবন, এই ভবনের 4 তলায় 19 জুলাই বিকেলে আশ্রয় নিয়েছিলেন আমির হোসেন।
পুলিশ তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় আমির 3 ঘন্টা ওই ভবনে পড়েছিলেন। পরে একজন পথচারী তাকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে আসেন। আমি ওনাকে আস্তে আস্তে কাঁধে উঠাই, দেখি যে উনি চোখ মুখ বন্ধ করে দিয়েছে, উনি মারা যাচ্ছে। আমি ওনার গালের মধ্যে থাপুর দিয়ে যেন অ্যাটলিস্ট একটা কী হইলে ব্যথা পাইলে উনি যেন চোখটা অন্তত খোলা রাখে। তো আমি কাঁধে উঠাইয়া আমি কোনো রকম যে 3 তলা থেকে 2 তলায় নামাইছি। সেদিন আমিরকে উদ্ধার করা এই ব্যক্তির অভিযোগ, ভয়াবহ সেই বিপদেও গড়িমসি করেছে মেরাদিয়ার ফেমাস হাসপাতাল। ঢাকা মেডিকেলে যাওয়ার আগে গুনতে হয়েছে মোটা অঙ্কের বিল। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণমাধ্যমে রোজই আসে গাজা উপত্যকার খবর। হাসপাতালে ঠাঁই হচ্ছে না গোলার আঘাতে ক্ষত বিক্ষত ফিলিস্তিনিদের। 19 জুলাই ঢাকা মেডিকেলেও তৈরি হয়েছিল ওই একই পরিস্থিতি। দেশে যখন দমবন্ধ অবস্থা, সেই একই দিনেই গুলিবিদ্ধ অন্তত 1200 আন্দোলনকারীকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। মর্গে জায়গা ছিল না লাশ রাখার, এমার্জেন্সিতে ছিল না পা ফেলার জায়গাও। কারফিউর মধ্যেই রক্তের প্রয়োজনে সারা রাত চলে ছোটাছুটি। সহকর্মী আখলাকুস সাফা জানাচ্ছেন সেই চিত্র। 19 জুলাই শুক্রবার, চতুর্দিকে গোলাগুলি, সংঘর্ষ। আন্দোলনে থাকা নিরস্ত্র মানুষগুলো গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে একের পর এক। রামপুরা, বনশ্রী, প্রগতি সরণি, যাত্রাবাড়ি, শনিরাখড়া, রায়েরবাগ, মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, উত্তরা সবখানেই আন্দোলনকারীদের উপর চলেছে নির্বিচার গুলি। হেলিকপ্টার থেকেও চালানো হয় গুলি। দূর থেকে স্নাইপারের এক একটি গুলিতে মুহূর্তেই প্রাণ যায় আন্দোলনকারীদের। কেন আমাদের গুলি করলো ভাই? আমরা বিচার চাই। হেলিকপ্টার দিয়ে গুলি ফায়ার করছে। এগুলো আমাদের 2টা বাচ্চা মারা গেছে, একটা 15 বছরের আর একটা 12 বছরের। এখনো গুলি করছে, 3 জন চোখের সামনে হাতে গুলি করছে, এখনো আসলো। এই যে আমার সামনে রক্তাক্ত অবস্থায় এখনো রক্ত ফালানো। আর চলে তো আমার সাথে একটা লোক পোলার চোখে ঢুকে আছে। আহতদের নিয়ে আশপাশের বিভিন্ন হাসপাতালে ছুটোছুটি করতে থাকে সাধারণ মানুষ। স্পটেই যারা প্রাণ হারান তাদের মরদেহ ঘিরে আরো উত্তপ্ত হয় পরিস্থিতি। যে আমার বাইরে গুলি করছে তার বিচার চাই, তার তো ফাঁসি চাই। আর ওরে আমার সামনে দেখতে চাই, ওর হাতটা কে লেখা কাঁপছে না, ওর কি সন্তান নাই? এদের কোনো দয়া নাই ভাই। দুপুরের পর থেকে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। আগে থেকেই সেখানে মরদেহ শখানেক। তার উপর প্রতি ঘন্টায় নতুন করে কত যে লাশ গিয়েছে তার হিসেব এখনো করা যায়নি। রামপুরায় আহতদের নিয়ে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন হাসান আল মাহমুদ। নিজেও আহত হন তিনি। কি দেখেছেন সেদিন ঢাকা মেডিকেলে? 102 নম্বরের 2 নম্বর ওয়ার্ডের টয়লেটের পাশে একটা অজ্ঞাত রোগী গুলিবিদ্ধ। মানুষটা হলো বোভা। ছেলেটা বোভা, কথা বলতে পারে না। হ্যাঁ, এর ছবি আছে, আপনারা অবশ্যই দেখতে পাবেন যে এর ছবিটা এখানে আছে। আমি ছবিটা তুলে নিয়ে আসছি। ওকে দেখার কেউ নাই। জীবিত মৃত্যু, জীবিত মৃত্যু। মানুষের হাহাকার, হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, শত শত লাশ আসতেছে এরকম। এবং যে আমি আপনাদের লাশের কথা বলি, তাদের কারো এখান থেকে গুলি হয়ে এখানে ভাড়াইছে, কারো কান থেকে এপাশে ভাড়াইছে, কারো চোখ থেকে এপাশে ভাড়াইছে। মানে কারো হাতে, কারো মুখে, কারো পেটে, কারো গলায়, এমন কোনো জায়গায় বাত নাই আসলে যেখানে গুলি হয়নি। হাসান নিজেই করেছেন ভিডিও, তুলেছেন ছবি, দেখেছেন টানা রোগী সামলাতে ডাক্তারদের ক্লান্তি। কোন জায়গায়? ওখানে কি ওরে করছে না আরো বেশি করছে? আরো বেশি মানুষ, আরো অনেক। 2টা মর্গ ছিল, তো ওখানে এমন একটা অবস্থা যে একটা লাশের উপর একটা লাশ রাখতে হয়েছে। মানে ওই স্পেসটা হয়নি যে আসলে ওই স্পেসকে লাশ রাখবে। অবশেষে 2টা মর্গে জায়গা ছিল না এবং বাহিরে লাশ রেখে আসছে। মর্গে লাশের স্তূপ থেকে কেউ কেউ খুঁজে পান স্বজনের মরদেহ, কেউ এখনো খুঁজে পাচ্ছেন না প্রিয় সন্তানের দেহটা। আন্দোলনের সময় আমার ফোন দিছিল, আমি উত্তরা গিয়েছি ওর বিষয়তে। আমার সন্তান মিলে দাও, আমি একটু করে লাইছি সন্তানের লেগা। গুলি করার লোক প্রায় 2 থেকে 3 হাজার গুলি করার লোক এখানে আসছে। 2 থেকে 3 হাজার সবাই গুলি, এর বেশি হবে।
19 জুলাই ইমার্জেন্সি, আইসিইউ, সাধারণ ওয়ার্ড সবখানেই আন্দোলনে আহতরা। মেঝের পর সিঁড়িতে জায়গা হয় কারো কারো গায়ে গুলি 10টি, কারো 15 থেকে 20টি, অথচ আইসিইউতে আগেই বেড শেষ। একসাথে এত মানুষ, এইটা সামাল দেওয়া একটা চ্যালেঞ্জ ছিল। এই সিচুয়েশনটা আমরা আসলে হাসপাতালে এই ধরনের অভিজ্ঞতা আমাদের নাই যে 2 গ্রুপ মারামারি করছে, আমাদের ডাক্তার নার্সরা ভয় পাচ্ছে। ঢাকা মেডিকেল সহ হাসপাতালে মৃত্যু এখনও থামেনি। লাইফ সাপোর্টে যারা আছেন তারা চরম শঙ্কায়। নানান ইনফেকশনে আহতরা এখনও মৃত্যু ঝুঁকিতে। চোখ হারিয়েছেন বহু মানুষ, স্থায়ী পঙ্গুত্ব বরণ করেছেন অনেকেই। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কাজ হলো আন্দোলনে আহত এবং তাদের পরিবারের বিষয়ে তথ্য সংগ্রহ করা এবং তাদের পুনর্বাসন করা। এই মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহতদের দেখতে যান সমাজ কল্যাণ উপদেষ্টা। এ সময়ে কোনো হাসপাতালে আহতদের বিল নিয়ে জটিলতা তৈরি হলে সেই তথ্য দিয়ে সহায়তা করার আহ্বানও জানান সাংবাদিকদের। সেই সাথে চিকিৎসায় গাফিলতি থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। এ সময় চিকিৎসা ব্যবস্থাপনায় আস্থা রাখার অনুরোধ জানান সমাজ কল্যাণ উপদেষ্টা। তিনি বলেন, সরকারি হাসপাতালগুলো নজরে রাখা হবে। শারমিন মুর্শিদ আরও জানান, কিছু ঘাটতি থাকলেও তা নিয়ে কাজ চলছে। আমাদের বাচ্চারা যারা এই যুদ্ধ করলো, তাদের প্রতিষ্ঠা, তাদের পুনর্বাসন, তাদের সুস্বাস্থ্য আমাদের প্রধান দায়িত্ব। অনেকে তাদের কর্মজীবন হারিয়ে ফেলেছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে, কারণ এই ছিল একমাত্র তাদের উপার্জনকারী। সেই জায়গাটায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। আমি সেই জায়গাটার জন্য আজকে এসেছি। তাদের পুনর্বাসন কিভাবে ঘটাবো, আজকে থেকে শুরু হয়ে গেল তাদের পুনর্বাসনের কর্মকাণ্ড। শেখ হাসিনা সরকারের মন্ত্রী এমপিদের অনেকের বিরুদ্ধে উঠেছে বিদেশে অর্থ পাচারের অভিযোগ। সন্দেহভাজনদের পরিবার, সহযোগী এবং ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন আর্থিক গোয়েন্দারা। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে জানাতে হবে হাসিনা সরকারের 11 প্রভাবশালী মন্ত্রী এমপির তথ্য। বিভিন্ন দেশেও ইতিমধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। সংশ্লিষ্টরা মনে করছেন 1.5 দশকে আর্থিক গোয়েন্দাদের অনেকটাই ঠুটো জগন্নাথে পরিণত করা হয়েছিল। কাগজে হুঙ্কার ছাড়া কোনো কার্যক্রম ছিল না তাদের। এ সময় এসেছে সংস্কারের মাধ্যমে এই প্রতিষ্ঠানকে জাগিয়ে তোলার। গত 16 বছরে দুর্নীতি, ঘুষ ও কমিশন বাণিজ্যের মাধ্যমে বিপুল অঙ্কের অর্থ সম্পদ গড়েছেন প্রভাবশালী অনেক মন্ত্রী, এমপি। ধারণা করা হচ্ছে পাচার হয়েছে এই টাকার বড় অংশ। দায়িত্ব নিয়েই আর্থিক খাতের অপরাধীদের কঠোর বার্তা দিয়েছেন নতুন গভর্নর। আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলো সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। এটা আশা করি আমরা করতে পারবো। প্রাথমিক অনুসন্ধানে শেখ হাসিনা সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থ পাচারের সত্যতা পেয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ। শুরুতে সাবেক 6 মন্ত্রী, 5 সাবেক সংসদ সদস্য ও তাদের স্ত্রী, সন্তান ও সহযোগী সহ 31 জনের অর্থ সম্পদের তথ্য জোগাড় করছে BFIU। মানি লন্ডারিং নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এগমন গ্রুপের কাছে চিঠি পাঠিয়েছে তারা। পাচারকৃত অর্থ উদ্ধারে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন বিশ্লেষকরা। কারা কারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা এবং কত টাকা পাচার করেছে, কিভাবে পাচার করেছে, এগুলো চিহ্নিত করা, তারপর অর্থ ফিরিয়ে আনা। এখন তো আর আমাদের পলিটিশিয়ানরা ক্ষমতায় নেই। এখন যারা ক্ষমতায় আছে, যারা এইসব কার্যক্রম পরিচালনা করছে, তাদের কমিটমেন্টের উপর নির্ভর করবে। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের বার্তার প্রতিফলন দেখতে চান সবাই। বিশ্লেষকরা বলছেন, পাচার বন্ধ এবং অর্থ উদ্ধারে ঢেলে সাজাতে হবে আর্থিক গোয়েন্দা প্রতিষ্ঠানকে। অত্যন্ত দক্ষ এবং ডেডিকেটেড, স্কিলড এবং ডেডিকেটেড ওই যে আমাদের একটা গ্রুপ দরকার যারা এই কাজে লেগে থাকবে, এবং এটাই হবে তাদের তাদের মূল কাজ, এবং এই অর্থ সংগ্রহ, অর্থ ফিরিয়ে আনাই হবে তাদের মূল লক্ষ্য। সাবেক এসব মন্ত্রী ও এমপির আর্থিক তথ্য দুর্নীতি দমন কমিশন ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাকে সরবরাহ করবে BFIU। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ দেশে ফেরাতে ইউর সহযোগিতা চাইলেন বিএনপি নেতারা। সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত ইউর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডক্টর বার্নার্ড
স্প্যানিয়ের। সকাল 10:30 নাগাদ তিনি বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় ইউরোপীয় জোট কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়ে হয়েছে আলোচনা। তিনি আরও বলেন, পুরোপুরি গণতন্ত্র কিভাবে ফেরানো যায় সেই প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য অ্যানি চৌধুরী এবং পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। বৈঠকে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হতে চলেছে তা নিয়ে বিস্তর আলাপ হয়েছে, এমনটা জানান বিএনপির নেতৃবৃন্দ। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে এবং গুড গভর্নেন্স, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো সব ধ্বংস হয়ে গেছে এগুলোর প্রতিকার কি এবং কিভাবে এগুলোকে আবার ট্র্যাকে আনা যায়, সঠিক জায়গায় আনা যায়, আর সেখানে তাদের কি সহযোগিতা থাকতে পারে, অর্থনীতির ক্ষেত্রে তাদের কি সহযোগিতা থাকতে পারে, আর বাংলাদেশকে আর্থিকভাবে অর্থনৈতিকভাবে যে উন্নয়নের জন্য তাদের সাথে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা এগ্রিমেন্ট আছে ইউর সাথে। তো সেই আর্থিক খাতে তাদের রিফর্মসগুলি, সংস্কারগুলো কি কি করা যায় যাতে করে তাড়াতাড়ি আমরা আবার আমার অর্থনৈতিকভাবে সঠিক জায়গায় দাঁড়াতে পারি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনো একটি মহল ষড়যন্ত্র করছে, এই অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 44তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এরপর দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সহ ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা যোগ দেন এই কর্মসূচিতে। সেখানে নানা ইস্যুতে হাসিনা সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের উপরে অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো রকম কোনো এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত নয়। বেতন বৈষম্য দূর এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভে নেমেছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। সকালে রাজধানীর শাহবাগে এই কর্মসূচি পালন করেন তারা। সকাল থেকে জাদুঘরের সামনে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন কয়েক হাজার স্বাস্থ্যকর্মী। তারা জানান, 2013 সাল থেকে বেশ কয়েক দফা আশ্বাস দিলেও স্বাস্থ্যকর্মীদের চাকরি রাজস্বকরণ করা হয়নি। একই সঙ্গে চাকরি 12 গ্রেডে উন্নতি করার দাবিও পূরণ হয়নি এই সময়ে। অভিযোগ করেন, গত সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে চাকরির ক্ষেত্রে নানা ধরনের বৈষম্যের শিকার হয়েছেন তারা। দাবি পূরণে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন আন্দোলনরতরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। আমাদের 1 নম্বর দাবি হয়েছে, দীর্ঘ 13 বছর ধরে আমাদের একই বেতনে আছি। সুতরাং আমাদের দাবি হয়েছে একটাই, আমাদের সম্পূর্ণ জনবল রাজস্ব। কিছু দুর্নীতিবাজদের কারণে, বৈষম্যবাদীদের কারণে, ফ্যাসিস্ট সরকারের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতে দেয় নাই, আমাদের অধিকার বাস্তবায়ন হতে দেয় নাই। আমাদের দাবি রাজস্ব না আসবে ততদিন মধ্যে আমরা কর্মসূচি চলবে ইনশাল্লাহ। চাকরি স্থায়ীকরণ ও পদায়নের দাবিতে আগারগাঁওয়ের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিসে 3 কর্মকর্তাকে আটকে রাখে হাউসহোল্ড ডাটাবেজ প্রকল্পের কর্মচারীরা। পরে সেনাবাহিনীর মধ্যস্থতায় আসে সমঝোতা। রোববার বিকেল থেকে কর্মকর্তাদের আটকে রাখেন তারা। 2016 সালে হাউসহোল্ড ডাটাবেজ প্রকল্পে চুক্তিভিত্তিক নিয়োগ পান 545 কর্মচারী। বর্তমানে অবশিষ্ট 261 জন কর্মচারী এই আন্দোলনে সম্পৃক্ত। তারা জানান, 725 কোটি টাকার এই প্রকল্পের জন্য নিয়োগ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। উল্টো তাদের দিয়ে করানো হয় উপজেলা ভিত্তিক নানাবিধ কাজ। এমনকি 122 কোটি টাকার কাজ দেওয়া হয়েছে ভারতীয় কোম্পানিকে। এই বিষয়ে আদালতে রিট করলে আদালত স্থিতাবস্থা জারি করেন, কিন্তু তারপরও তাদের দাবি মেনে না নেয় কর্মকর্তাদের জিম্মি করেন আন্দোলনকারীরা। 2022 সালে মহামান্য আদালতে রিট পিটিশন দায়ের করি এবং আমাদেরকে স্ট্যাটাস কো দিয়েছে 6 মাসের। আমাদের এই স্ট্যাটাস কো কোনো প্রকার তারা আপিলও করে নাই। 25 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চাকরি আছে। এখন এই অনুযায়ী আমরা বলতেছি যে স্ট্যাটাস কিউ যেহেতু আছে মহামান্য হাইকোর্টের রায়, স্যার আপনারা মাইনা নেন, আমাদেরকে পদায়ন করেন। প্রকল্পের যে দুর্নীতি হয়েছে এটারও এভিডেন্স আছে, এগুলোর আমরা তদন্ত চাই।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রহীনতার দিকে গিয়েছিল বাংলাদেশ। হাইকোর্টে রিট করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ২ জন ভোটার, সাথে ছিলেন আরও কয়েকজন। শুনানি শেষে ৮ সপ্তাহে রুল জারি করেন হাইকোর্ট। এতে বিবাদী করা হয়েছে ৫টি পক্ষকে। ২০১১ সালের ৩০ জুন সংবিধানের ৫৫ সংশোধনী পাশ হয়। এর মাধ্যমে সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়। তাছাড়া রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেয়া হয় এই সংশোধনীতে। সে সময়ের রাজনৈতিক প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল করা হয়। জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ৪৫ থেকে ৫০ করা হয়। সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ বন্ধ করা হয়। বিরোধী দল বিএনপির বর্জনের মধ্যেই ২৯১ ভোটে বিলটি পাশ হয়। বেসিক স্ট্রাকচারে হিট করেছে ৫৫ সংশোধনী। সংবিধানের মৌলিক কাঠামোটা পরিবর্তন করে দিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রহীনতার দিকে বাংলাদেশ এগিয়েছে। এই সংশোধনের মধ্য দিয়েই বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক ধরনের হস্তক্ষেপের পরিস্থিতি তৈরি হয়েছে সরকারের। ৫৫ সংশোধনী পাশ করা হয়েছে সম্পূর্ণ স্বেচ্ছাচারিতার ভিত্তিতে এবং মিথ্যাচার, জালিয়াতির মাধ্যমে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মধু। তিনি আছেন আদালত প্রাঙ্গণে। মধু, ৮ সপ্তাহের যে রুল জারি করেছেন হাইকোর্ট, সে বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। এছাড়া অ্যাটর্নি জেনারেল কি বললেন সেটিও একটু জানাবেন। রুলের কথা বলা হয়েছে, সেটি হাইকোর্টে যে অবকাশকালীন ছুটি আছে, কিছুদিন পর হাইকোর্টের অবকাশকালীন ছুটি হবে, এটি লম্বা সময় এটি ছুটি থাকে। তাহলে সেই ২ মাস পর এটির রুল শুনানি হবে। সে সময় আইন ও বিচার মন্ত্রণালয় থেকে সহ সংশ্লিষ্ট যারা আছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। তারা তখন জবাব দেবে। তখন শুনানির পরে বোঝা যাবে যে আসলে এই ৫৫ সংশোধনীতে যে এটি বাতিল চাওয়া হয়েছে কেন অবৈধ হবে না, সেই রুলের প্রেক্ষিতে কি রায় আসে সেটির জন্য অপেক্ষা করতে হবে। তার আগে আমরা যেটা দেখছিলাম যে গতকালকে রিট হয়েছিল, এইটি মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটি বাতিল করা হয়েছিল। আমরা জানি যে ২০০৯ পরবর্তী সময়ে এসে ২০১১ সালে একটি রায়ের পরিপ্রেক্ষিতে সংসদে সেটি বাতিল করা হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার বাতিল ব্যবস্থা সহ সেখানে সংবিধানের মূলনীতি, বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তখন বেশ আলোচনা হয়েছিল। এর পরবর্তীতে সময়ে ২টি নির্বাচন হয়েছে। সেই ২টি নির্বাচন কিন্তু এই বাতিলতার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা দলীয় সরকারের অধীনেই কিন্তু সেই নির্বাচনগুলো হয়েছে। এই ২টি নির্বাচনকে নিয়ে কিন্তু প্রশ্নবিদ্ধতা তৈরি হয়েছে। সেটিকে চ্যালেঞ্জ করেই সুজনের পক্ষ থেকে বদিউল আলম মজুমদার সহ ৫ জন, সেখানে ২ জন ভোটার সহ তারা যুক্ত করেছেন এবং তাদের রিটকারী আইনজীবী আজকে তারা বলেছেন যে এটির মাধ্যমে দলীয় সরকার ক্ষমতা থেকে স্বেচ্ছাচারিতার মাধ্যমে এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোকে একদম কলুষিত করা হয়েছিল, যার ফলে এটিকে অসাংবিধানিক বলা হচ্ছে তাদের পক্ষ থেকে। সেই জায়গাতে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে অগণতান্ত্রিক যে পদ্ধতি সেটির কিন্তু সূচনা হয়েছিল এই রায়ের মাধ্যমে এবং এই সংশোধনের মাধ্যমে। সুতরাং এই সংশোধনীটি বাতিল না করলে গণতন্ত্র ফিরে আসবে না, এটি এমনটি বলছেন যে অ্যাটর্নি জেনারেল। তবে রিট শুনানি পরবর্তী সময়ে আমরা যখন শুনেছিলাম, আজকে যখন আদালত রুল জারি করেছেন নাইমা হায়দারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ, তখন বলা হয়েছিল যে এই রিটটি এখন যুগোপযোগী এবং এই রিটটির রুল শুনানির পরবর্তী সময়ে যে সিদ্ধান্ত আসবে সেটিও যুগোপযোগী হবে বলেও ধারণা করা হচ্ছে। আইনজীবীরা যেটি বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বাঁচায় রাখার জন্য বাংলাদেশের যে প্রক্রিয়াগুলো ছিল 12টি নির্বাচনের ক্ষেত্রে, সেখানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটিকে তারা যথাযথ মনে করেন এবং সেই জায়গা থেকে এটি ফিরিয়ে আনার একটি প্রক্রিয়াও বলে ধারণা করা হচ্ছে। মধু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। রেলের ক্ষেত্রে পরিসংখ্যান নয়, বরং সেবার বিবেচনায় মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে রেলপথ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। রেলপথ উপদেষ্টা বলেন, রেলে টিকিটিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেই সাথে জোরদার করতে হবে তদারকিও। তিনি বলেন, এরই মধ্যে ভিন্ন সময়ে টিকিট চুরি করা আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। সব ফলাফল একসাথে পাওয়া যাবে না, কাজের ধরন বুঝে সমাধান দিতে হবে। উপদেষ্টা বলেন, ব্যয় সংকোচন নীতি মানতে হবে, ঠেকাতে হবে সব ধরনের অপচয়, দুর্নীতি ঠেকাতে হবে মূল জায়গা থেকে। তা হলো অন্য অঙ্গগুলো এই সুযোগ পাবে না বলেও মন্তব্য করেন ফাউজুল কবির খান। কিন্তু এইবার কেন মানুষ সাড়া দিছে, কেন মানুষ জীবনদান করছে? কারণ ওনার মানুষ সেটা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের যে প্রত্যাশার যে সরকার, সেটা হচ্ছে এই সরকার।
তো ওই জন্য আমি ওনাদেরকে প্রথমে যে কথাটা বলেছি সেটা হচ্ছে যে ওই আমাকে কতগুলো পরিসংখ্যান দিছে। তা আমি বলছি যে এখন পরিসংখ্যান দিয়ে কাউকে মূল্যায়ন করা হবে না। এটা একটা রেলওয়ে একটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবা দিয়ে মূল্যায়ন করতে হবে, মূল্যায়ন করা হবে। 493 উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাছাড়া আওয়ামী সরকারের আমলে নির্বাচিত 323 পৌরসভার মেয়র ও 60 জেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। 16 আগস্ট সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়, পরিস্থিতি বিবেচনায় সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একই সঙ্গে সেখানে প্রশাসক নিয়োগ দিতে পারবে। এমন বিধান রেখে স্থানীয় সরকারের সকল পর্যায়ে সংশোধন অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন নির্বাচনী এলাকায় যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো পর্যালোচনা করা হবে। পরিকল্পনা কমিশন ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, জিডিপি বাড়ানোর তুলনায় কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা বলেন, অনেক ক্ষেত্রে সংস্কার জরুরি হয়ে পড়েছে। বিদেশের থেকে যে ঋণ পাবার কথা তার বড় অংশ এখনও ছাড় করানো যাচ্ছে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ব্যয় সংকোচনের পথে চলবে বলেও জানান তিনি। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি নিয়ে হতাশা ব্যক্ত করেন। বলেন, অনেক প্রকল্পের নকশা ও ব্যয়ে বড় ধরনের বিশৃঙ্খলা আছে। কম খরচে প্রকল্প শেষ করার সুযোগ থাকলেও মূল্যায়ন ও দক্ষতার অভাবে ব্যয় বেড়েছে, যা কাম্য ছিল না। যে কমপ্লেক্স তৈরি হলো, অবকাঠামো তৈরি হলো, কিন্তু সেটা কোনো জনবল নাই, বছরের পর বছর পড়ে আছে। নতুন যাতে আর কোনো প্রকল্প এভাবে না হয় সেটার দিকে দৃষ্টি দিতে হবে। আর যেই প্রকল্পগুলো অবকাঠামোগুলো হয়ে গেছে এগুলো তো অন্তত কিছু জনবলের জন্য বরাদ্দ দিয়ে এগুলোকে চালু করা যায় কিনা সেটাও দেখতে হবে। বৈষম্য বিরোধী ব্যানারে নানান দাবিতে এখনো রাজপথে মানুষ। প্রতিদিনই বিভিন্ন মোড় অবরোধ সহ চলছে নানা কর্মসূচি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তায় তৈরি হচ্ছে যানজট। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে স্বাভাবিকের চেয়ে সময় লাগছে অনেক বেশি। গেল কদিন ধরেই দেখা যায় বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন অনেকেই। কোথাও মানববন্ধন করতে গিয়েও হয়ে যাচ্ছে সমাবেশ। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন অফিস ঘেরাও করা হচ্ছে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ সহ নানা ইস্যুতে এসব ঘেরাও আর অবস্থান কর্মসূচিতে যানজট লেগেই আছে রাজধানী জুড়ে। এতে জরুরি কাজে বের হওয়া নগরবাসী ক্ষুব্ধ। সবকিছু মিলাই এখন পর্যন্ত কিছুই বলার নাই। সাধারণ জনগণ আমরা দেখতেছি, দেখেই যাই শেষ পর্যন্ত কি হয়, কি বলবো আর। আমাদের জন্য ক্ষতি হইতেছে, রাস্তাঘাট আমরা আসা যখন বাচ্চারা ঠিক মতো যেতে পারতেছে না, বাচ্চাদের কিন্তু ভালো হইতেছে না। সাফার আমরা যারা মধ্যবিত্ত বা চাকরি করি, আমাদের সারা জীবনে সাফার করে দেব। সরকার চাইলে আমাদের সবকিছু করে দিতে পারবে না, আমাদের নিজ থেকে অনেক কিছু করা দরকার। এ বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন লাভলি বিথি, তিনি শাহবাগ এলাকায় আছেন। বিথি, নানা রকম কর্মসূচি চলছে, আমরা দেখছিলাম যানজট বেড়েছে, মানুষের দুর্ভোগ কেমন দেখছেন, কি বলছেন নগরবাসী? যেমনটি বলছিলেন যে নতুন সরকারের কাছে বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন সংস্থার মানুষ রাস্তায় নেমেছে এবং রাজধানী বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ এলাকায় কিন্তু তারা অবস্থান করেছে। এই মুহূর্তে আছে শাহবাগে। এটার অবস্থা যদি আমি বলি, যেহেতু আমি নিজেও এটার দুর্ভোগে পড়েছিলাম, শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত যে রাস্তাটা, ওই রাস্তাটা কিন্তু এমনিতেও সরু, আর এর একটা পাশ হচ্ছে বিভিন্ন দাবি দাওয়ার কারণে একটা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে এবং আরেকটি যে পাশ আছে সেই অংশটি কিন্তু ওখানেও কিন্তু একটি সংগঠন মানববন্ধন করছে এবং সেই সরু রাস্তাটি দিয়ে গাড়ি আসা যাওয়া করছে, যার কারণে আমরা দেখলাম যে কিছু কিছু রিক্সা বা বাইক, ছোটোখাটো যে গাড়িগুলো আছে, বড় গাড়িগুলোও কিন্তু ঘুরিয়ে দিচ্ছে এবং এতে করে দেখা গেল যে যারা হচ্ছে খুব বেশি হয়তো গুরুত্বপূর্ণ কাজ আছে তারা রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করেছে বা টিএসসি থেকে পিজি পর্যন্ত, টিএসসি থেকে পিজি পর্যন্ত যে টিএসসি থেকে পিজি পর্যন্ত, যেহেতু পিজি হাসপাতালে
আসছেন। তবে তারা যেটি বললেন যে আন্দোলন ঠিক আছে, সরকারের কাছে দাবি চাইবে, সেটা খুবই যৌক্তিক, কিন্তু সেই সাথে যেন সাধারণ মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটাও যেন তারা বিবেচনায় রাখে এবং রাস্তা যেন একেবারে বন্ধ করে দিয়ে যেন তারা কোনো ধরনের আন্দোলন না করে। লোপা। বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এমপি আনার হত্যা মামলার 87 দিন পর প্রথম চার্জশিট জমা দিল পশ্চিমবঙ্গ সিআইডি। শনিবার 1200 পৃষ্ঠার অভিযোগপত্র জমা দেওয়া হয় বারাসাত আদালতের মুখ্য দায়রা বিচারকের কাছে। চার্জশিটে জিহাদ হাওলাদার এবং সিয়ামের নাম আছে। আরও বলা হয়, বাকি অভিযুক্তদের খোঁজ ভারতীয় পুলিশের জানা নেই। ওই দুজন ভারতীয় পুলিশের কাছে বন্দী। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কেও কোনো তথ্য দেওয়া হয়নি চার্জশিটে। গেল 12 মে দর্শনা সীমান্ত দিয়ে কলকাতায় যান আনার। 15 মে ব্যবসায়িক মিটিং করতে নিউ মার্কেটের একটি হোটেলে যান। 3 দিন পর তাকে নিখোঁজ দাবি করে বরানগর থানায় একটি জিডি করেন তার বন্ধু গোপাল বিশ্বাস। তদন্তে বেরিয়ে আসে 22 মে নিউ টাউনের সঞ্জীভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে খুন হন তিনি। হত্যার পর তার মরদেহ টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়, যার পুরোটা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি মৌসুমী আহমেদ লোপা। আর পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। আমাদের সাথেই থাকুন।